আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া এবং আইটি বিভাগের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সম্মানিত জাতীয় সংসদের দুইজন সদস্য সহ তিনজন সদস্য সহ আমাদের সম্মানিত কয়েকজন বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ সহ কয়েকজন বিশেষজ্ঞ উপস্থিত এখানে আছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে আমরা এখানে আপনাদেরকে দাওয়াত দিয়েছি। গতকালকে বাংলাদেশের সচিবালয়ে দুইজন সম্মানিত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী এবং একই সাথে বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলের চিফ হুইপ, এই তিনজন একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে ওনারা কিছু বিষয় অবতারণা করেছেন, আলোচনা করেছেন, জাতির সামনে তুলে ধরেছেন। যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন সেগুলো কিছুটা সংসদের সাথে রিলেটেড, সংসদে এগুলো আলোচনা হয়েছে, একই বিষয় এখানে এনেছেন। আর এর বাইরেও কিছু বিষয় তারা এখানে আলোচনা করেছেন। তাদের আলোচনার মধ্যে ছিল মূলত বিগত যে সরকার ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সংস্কার প্রস্তাব রেডি করেছিলেন, জুলাই জাতীয় সনদ হয়েছিল, স্বাক্ষর হয়েছিল, পরবর্তীতে গণভোট হয়েছে এবং একই সাথে জাতীয় সংসদের নির্বাচন সহ যে বিষয়গুলো হয়েছিল, এই সব সামগ্রিক বিষয়গুলো নিয়েই গত অধিবেশনে, অর্থাৎ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে সমস্ত সিদ্ধান্তগুলো হয়েছিল, যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে, এই সমস্ত বিষয়ে তাদের অবস্থানটা তারা তুলে ধরেছেন। সেই আলোচনায় গিয়ে তারা এমন কথা কিছু বলেছেন যেগুলো আমরা মনে করি সঠিক নয়, সেটা যথার্থভাবে উপস্থাপিত হয়নি এবং এই বিষয়ে দেশবাসীর মধ্যে বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সুযোগ আছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে আমরা মনে করছি যে গতকালকের এই দুইজন সম্মানিত মন্ত্রী এবং চিফ হুইপের যে বক্তব্য, এর আইনগত ব্যাখ্যা সহ দালিলিক কিছু বিষয় আপনাদের সামনে, আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপিত হওয়া উচিত। তো আজকে আমরা এই কারণেই এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সামনে আমাদের সম্মানিত বিশেষজ্ঞরা এই কথাগুলো বলবেন। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব জাহিদুর রহমান, মিডিয়া বিভাগের, এবং জনাব অলিউল্লাহ নুমান। এছাড়াও এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট শিশির মনির। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব ব্যারিস্টার নাজিব মোমেন, জাতীয় সংসদের সম্মানিত সদস্য, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহি, জাতীয় সংসদের সম্মানিত সদস্য, এবং জনাব কামাল হুসাইন, ঢাকা 4 আসন থেকে নির্বাচিত, 5 আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সম্মানিত সদস্য, যিনি ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি সহ আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন। তো কয়েকটি বিষয় আমাদের যেহেতু উপস্থাপিত হবে, এর মধ্যে আইনি বেশ কিছু বিষয় আছে যেটি আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলবেন। আর জাতীয় সংসদে যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে সে বিষয়ে একটা ব্রিফিং করবেন বা প্রশ্নের উত্তরগুলো তিনি দেবেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি। এই দুইজন সহ ওনারা বাকিরাও কথা বলবেন। যে সমস্ত প্রশ্নগুলো যদি থাকে আপনাদের পক্ষ থেকে, তাহলে এর উত্তরও সংশ্লিষ্ট যারা আছেন তারা আপনাদের সামনে উপস্থাপন করবেন। তা আমি এ পর্যায়ে প্রথমেই কথা বলছেন বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য এবং বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী জনাব ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংস্কারের অংশ হিসাবে যে 133টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই 133টি অধ্যাদেশের ভাগ্য কী হবে সেটা নির্ধারণ করার জন্য সংসদের প্রথম অধিবেশনে একটি বিশেষ কমিটি গঠন করা হয় এবং গত 10 তারিখে এই সময়টি সংবিধানের 93(2) অনুচ্ছেদে
যে 30 দিনের বাধ্যবাধকতার কথা বলা হয়েছে, এই অধ্যাদেশগুলি উত্থাপনের পরে সেটা সময় পার হয়ে যায়। এর মধ্যে এই সংসদে 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ 110টি অধ্যাদেশকে হুবহু কিংবা সংশোধিত আকারে পাশ করা হয়েছে, 7টি অধ্যাদেশকে রহিত করা হয়েছে, বাকি 16টি অধ্যাদেশকে ল্যাপস করা হয়েছে, অর্থাৎ এগুলা সংসদে উপস্থাপিতই হয়নি। এই যে প্রক্রিয়াটা ছিল, এই প্রক্রিয়াটার সাথে শুরু থেকেই বিশেষ কমিটির সদস্য না হলেও বিশেষ কমিটির বিশেষ আমন্ত্রণে গেস্ট হিসাবে আমি সেখানে মতামত রাখতে পেরেছি এবং সংসদে এই বিষয়গুলো আমার প্রত্যক্ষ অবজার্ভ করার সুযোগ হয়েছে, অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। আমি নিজেকে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান মনে করব বুঝছি না। সৌভাগ্যবান এই অর্থে যে এগুলা জনগণের পক্ষ থেকে যে কনসার্নগুলো ছিল আমার সামর্থ্য অনুযায়ী কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। দুর্ভাগ্য যেটা, গত ফ্যাসিবাদ সরকারের বিদায়ের পরে জনগণ সংস্কারের জন্য, আইনের শাসন নিশ্চিত হওয়ার জন্য যে বিষয়গুলোতে জোর দিয়েছিল, জনগণের গত 16টি বছর যারা ফ্যাসিবাদের কবলে নির্যাতিত ছিল তাদের যেই বিচার পাওয়ার যে বিষয়গুলো ছিল, আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য স্বাধীন সার্বভৌম বলবো না, স্বাধীনই বলতে হবে, স্বাধীন বিচার বিভাগ এর অংশ হিসাবে বিচার বিভাগের সেপারেট সচিবালয় প্রতিষ্ঠা করার যে বিষয়টি ছিল, এই সমস্ত বিষয়কে একে একে ল্যাপস করে দেওয়া হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা সংস্কারের বিষয়গুলোকে আন্ডারমাইন করা হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলা একেবারে কাছে থেকে দেখা, এটাকে দুর্ভাগ্যই বলতে হচ্ছে। এক্ষেত্রে প্রসিডিউরাল যে বিষয়গুলা নিয়ে গতকালকে প্রশ্ন উঠেছে, আমরা নাকি অযৌক্তিকভাবে ওয়াকআউট করেছি, এ বিষয়ে পরে আসবো। আমরা 2 বার এই অধ্যাদেশগুলো নিয়ে ওয়াকআউট করেছি, শেষের দিন করেছি এবং তার আগে আরেকদিন করেছি। এটা বলা হয়েছে সকল বিষয়ে বিশেষ কমিটিতে আলোচনা হয়েছে, বিশেষ কমিটিতে যেভাবে আলোচনা হয়েছে ঠিক সেভাবেই বিলগুলো একের পর এক উত্থাপিত হয়েছে, ল্যাপস হয়েছে কিংবা সংশোধিত আকারে উত্থাপিত হয়েছে। আমি আপনাদেরকে দেখাবো বিশেষ কমিটিতে যেভাবে আলোচনা হয়েছিল সেটাকে তারা আমাদের সাথে যে জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট সেখানে হয়েছিল, যে বিষয়গুলোতে কোনো ডিসপিউট নেই সেগুলো কোনো রকম আলোচনা ছাড়াই আমরা সমর্থন করব, বিলগুলো পাস হয়ে যাবে। যে সমস্ত বিষয়ে ডিসপিউট রয়েছে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এই যে আমাদের একটা অ্যাগ্রিমেন্ট ছিল এটা ওনারা ভঙ্গ করেছে। এরপরে বলা হচ্ছে যে আমরা সংসদের বাইরে এসে, সংসদের ভিতরে কথা বলার সুযোগ দেওয়ার পরেও সংসদের বাইরে এসে আমরা অনেক কথা বলেছি। আমরা যেটা দেখাবো, সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি বলেই বাইরে এসে এই বিষয়গুলো আমরা রেইজ করেছি। এইগুলো জনগণের সাথে অত্যন্ত স্পর্শকাতর ইস্যু। এই ইস্যুগুলোর সাথে যারা জড়িত আছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা সংসদ সদস্য গুম হয়ে গিয়েছেন। এই গুম হওয়াদের একজন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এটা পয়েন্ট অফ অর্ডারে তুলে ধরেছেন, আবেগময় ভাষায় বক্তৃতা রেখেছেন, কিন্তু তারপরে এই বিষয়গুলোকে সেভাবে আমলও নেওয়া হয়নি। প্রথমে যে বিষয়টা তারা বলার চেষ্টা করছেন যে আমরা যেখানে এই বিষয়গুলো প্রথমে সূত্রপাত হয়েছিল বিশেষ কমিটিতে, সকল বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেখানকার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে সংসদে বিল আকারে একের পর এক অধ্যাদেশগুলো এসেছে এবং সেই অনুযায়ী তারা এগুলোর ব্যাপারে ডিসিশন নিয়েছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এই বিশেষ কমিটির ওনারা রিপোর্ট বের করেছেন, কিন্তু এই রিপোর্টে আমরা দেখছি না যেখানে এই বিশেষ কমিটির বৈঠকে শুধু আমরা নয়, সরকার দলীয় কিছু সংসদ সদস্য ডিসেন্ট দিয়েছিলেন, নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, বিশেষ করে হিউম্যান রাইটস কমিশনের বিষয়ে এবং মানবাধিকার যে কমিশন অধ্যাদেশটা আছে সেটার বিষয়ে, এবং এই হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে সচিবালয় আছে সেটার ব্যাপারে আমরা দেখেছিলাম কিছু সরকার দলীয় সদস্য তারা অত্যন্ত শক্তভাবে, জোরালোভাবে তাদের কথাগুলো বলেছেন, কিন্তু এখানে তাদের সকল বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এই নোটে, এই রিপোর্টে সেগুলোকে ইনকর্পোরেট করা হয়নি। এর মাধ্যমে আমরা মনে করি সংসদ সদস্য যারা এটার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন তাদেরকে হয়তো জোর করে নোট অফ ডিসেন্ট করানো হয়েছে, এটাও
মানবাধিকার এবং গণতন্ত্রের যে সুস্থ চর্চা আমরা চাচ্ছি, 70 অনুচ্ছেদ তারা বলছেন কয়েকটি বিষয় ছাড়া 70 অনুচ্ছেদের অন্য বিষয়গুলোকে উঠিয়ে দিবেন, এটার খেলাপ তাদের যেই নির্বাচনী ইশতেহার আছে সেখানে কিন্তু পরিষ্কার বলেছেন সংসদ সদস্যদেরকে ফ্রিলি কথা বলতে দিবেন, সেটার খেলাপ, অথবা এই সত্যের অপলাপ করে এই রিপোর্টে তাদের বক্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি। এই রিপোর্টে বলা হয়েছে 98টি বিল, এই বিলগুলোকে যেভাবে হুবহু আছে সেভাবে অধ্যাদেশগুলো আছে সেগুলোকে ওনারা পাশ করবেন। এক্ষেত্রে আমাদের 5টা বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল। এই 5টা বিষয়ে 4টি হলো আপনার স্থানীয় সরকার যেই বিলগুলো রয়েছে, যেখানে স্থানীয় সরকারের যে প্রশাসনগুলো রয়েছে সেখানে অনির্বাচিত মেয়র, অনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এই স্থানীয় সরকারের যে অন্যান্য পদগুলো আছে সেখানে তাদেরকে বসানোর ক্ষেত্রে, প্রশাসক বসানোর ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের বক্তব্য পরিষ্কার ছিল। আপনারা সংবিধানের দোহাই বারবার দিচ্ছেন, সেক্ষেত্রে সংবিধানের 59 অনুচ্ছেদকে লঙ্ঘন করে এবং 93 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে সংবিধানের বিপরীত কোনো যদি অধ্যাদেশ আসে সেই অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে না। রাষ্ট্রপতির এখতিয়ার নিয়ে রাষ্ট্রপতি কি পারেন তাকে দিয়ে পারানো হয়েছে, এ বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথা বলেছিলেন। সেইগুলা সত্ত্বেও তারা কিভাবে দ্বিচারিতা করে, সংবিধানকে ডিফাই করে, সংবিধানের 2টি অনুচ্ছেদকে ডিফাই করে তারা এই অধ্যাদেশগুলোকে আইন হিসেবে জারি করলেন, এই বিষয়ে আমরা প্রশ্ন তুলেছি। এবং আমাদের যে প্রথম ওয়াকআউটটা ছিল সেই ওয়াকআউটের মূল বিষয়বস্তু ছিল এই অধ্যাদেশগুলো পাশ করা। আমরা সেখানে বলেছিলাম পরিষ্কারভাবে এগুলো সংবিধান বিরোধী। এক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করে জাতির যে আশা আকাঙ্ক্ষা যে প্রত্যেকটা স্তরে নির্বাচিত প্রতিনিধি থাকবে স্থানীয় সরকারের, সেই আশা আকাঙ্ক্ষাকে পদদলিত করে আপনারা এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করছেন, এটার আমরা অংশীদার হতে চাই না, দায় নিতে চাই না। বিরোধী দলীয় নেতা এই কথা বলে সেদিন সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন, এটা কি খুব অযৌক্তিক ছিল? দ্বিতীয় যেই পর্যায়টা যেটা আলোচনা করতে চাই সেটা হলো সংসদে কিভাবে আলাপ আলোচনা হবে সে বিষয়েও একটি এগ্রিমেন্ট হয়েছিল। কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং হয়েছিল সেখানে সম্মানিত বিরোধী দলের নেতা ছিলেন, সম্মানিত সংসদীয় দলের নেতা ছিলেন, স্পিকারের নেতৃত্বে সেই বৈঠকটি হয়েছিল। আমরা আইনজীবী হিসাবে পরামর্শ দিয়েছিলাম সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী যে বিষয়গুলো ল্যাপস করা হবে সেই বিষয়গুলো সরকার দলীয় মন্ত্রী তারা এই বিষয়গুলোকে সংসদে উত্থাপিত নাও করতে পারেন, এই অপশনটা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে মাননীয় স্পিকারের কাছে সম্মানিত বিরোধী দলীয় নেতা এই বিষয়টি উত্থাপন করেছিলেন। আমাদের নোট অফ ডিসেন্ট এমন অনেকগুলা বিষয়ে দেওয়া হয়েছে যেইগুলোকে ল্যাপস করার কথা বলা হচ্ছে। আমাদের দাবি এই সকল বিষয়গুলো আপনারা ল্যাপস করেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ আপনাদের আছে, ব্রুট মেজরিটি আছে, আপনাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট জনগণের যে কথাগুলো আছে, আমাদের যে নোট অফ ডিসেন্ট আছে এইগুলো তুলে ধরার সুযোগ দিবেন। সেই পরিপ্রেক্ষিতে মাননীয় স্পিকার জনাব আমাদের সংসদীয় দলের নেতাকে আশ্বস্ত করেছিলেন দরকার হলে রাত 12টা পর্যন্ত সংসদ চালানো হবে, তারপরে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এরপরে যখন আলোচনা শুরু হলো, এখানে সংবিধানের কার্যপ্রণালী বিধি যেটা রয়েছে সংসদ চালানোর, তার 2টা ধারা রয়েছে, 77 এবং 78। 77 হলো ফার্স্ট রিডিংয়ের ব্যাপারে আর 78 হলো সেকেন্ড রিডিংয়ের ব্যাপারে। আমরা দেখলাম ফার্স্ট রিডিংয়ের ব্যাপারে যেটা বলা হয়েছে, এক্ষেত্রে বিল উত্থাপনের সময় যখন অনুমতি প্রার্থনা করা হয় তখন কারো যদি আপত্তি থাকে তাকে 2 মিনিট স্পিকার সুযোগ দেন এই আপত্তিটা তুলে ধরার জন্য। আর 78 বিধিতে সেক্ষেত্রে এই বিলের উপরে বিস্তারিত নীতি নির্ধারণে আলোচনা হয়, ডিবেট হয়। এক্ষেত্রে যারা পার্টিসিপেট করেন তাদেরকে একটু বেশি সময় দেওয়া হয়। আমরা শুরুতে দেখলাম যখন মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা নিয়ে আলোচনা শুরু হলো তখন স্পিকার আমাদের যে কলিগ রয়েছেন হাসনাত আবদুল্লাহ তাকে মাত্র 2 মিনিট সময় দিলেন। সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করি। মাননীয় বিরোধী দলের নেতা বলেন যে আমাদেরকে বলা হয়েছিল পর্যাপ্ত সময় দেওয়া হবে, যেখানে সরকারি দলীয় সদস্যগণ ঘন্টার পর ঘন্টা সময় পাচ্ছেন তাদের পজিশনটাকে জাস্টিফাই করার জন্য, আমাদেরকে মাত্র যদি 2 মিনিট সময় দেওয়া হয়, এর বেশি সময় দেওয়া না হয়, তাহলে আমাদের পজিশনটাকে জাস্টিফাই করা, জনগণের কথা তুলে ধরা এটা সম্ভব হবে না। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আমাদের পরবর্তীতে যারা বিভিন্ন বিষয়ে আপত্তি উত্থাপন করেছেন 10 মিনিট করে সময় দিয়েছেন। আমরা আমাদের কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এক্ষেত্রে যখন শেষের দিকে এসে একটা সমস্যার সৃষ্টি হলো, আমরা যখন দেখলাম যে সকল বিষয়গুলো আলোচনা হচ্ছে না,
তখন আমরা পয়েন্ট রেজ করেছি। এক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। যে একটা ছিল যে এই রিপোর্টে যেভাবে বলা হয়েছে সেভাবে ওনারা বিলগুলোকে উত্থাপন করেননি। এখানে 4টা ভাগে বিলগুলোকে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ যেগুলা অ্যাজ ইট ইজ পাস হয়ে যাবে, দ্বিতীয় ভাগে বলা হয়েছে সংশোধিত আকারে যেগুলো পাস হবে, তৃতীয় ভাগে বলা হয়েছে যেগুলোকে উঠানো হবে না, ল্যাপস করা হবে, চতুর্থ ভাগে বলা হয়েছে যেগুলোকে রহিত করা হবে। দ্বিতীয় ভাগের বিষয়গুলা সকলগুলা সংসদে উত্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ সংস্কার যে অধ্যাদেশ, পুলিশ সংস্কার না পুলিশ কমিশন অধ্যাদেশ যেটা ছিল সেটা দ্বিতীয় লিস্ট অর্থাৎ সংশোধিত আকারে উত্থাপিত হওয়ার সেই লিস্টে ছিল, কিন্তু এটাকে উত্থাপন করা হয়নি। এক্ষেত্রে আরও যে অনিয়মগুলো হয়েছে, প্রথম দিন যখন এই বিলগুলা কিভাবে উত্থাপিত হবে সেটার ব্যাপারে আইনমন্ত্রী বলছিলেন এই যেই ডকুমেন্টগুলো আছে এইগুলাকে যদি ছাপাইতে হয় তাহলে 12 লক্ষ টাকা খরচ হবে। সুতরাং আমরা সকল কিছু ওয়েবসাইটে দিয়ে দেব, আপনারা দেখে নিয়ে আপনাদের যেই আপত্তিগুলো আছে সেগুলো উত্থাপন করবেন। তার পরিপ্রেক্ষিতে স্পিকার রুলিং দিয়েছিলেন না, এটা হবে না। আমাদের বিরোধী দলীয় নেতাও এটার ব্যাপারে প্রতিবাদ করেছিলেন যে আগের বিলে কি ছিল, অধ্যাদেশে কি ছিল, আর নতুন বিলে কি আছে তার একটা তুলনামূলক যেই টেবিল সেটা আমাদের সামনে থাকতে হবে, তা না হলে আমাদের মতামত দেওয়া খুবই দুরূহ হয়ে যাবে। এটার ব্যাপারে যে এই কার্যপ্রণালী বিধিতে নিয়ম উল্লেখ আছে যে 3 দিন আগে সকল কিছু দিতে হবে, কাগজপত্র দিতে হবে, কিন্তু স্পিকার চাইলে এই ডিলেটা কন্ডন করতে পারেন। স্পিকার যেহেতু আমাদের সময় কম ছিল, সময়ের ব্যাপারে একটা কথা আমি শুধু বলবো, আমাদের সংসদ নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, 17 তারিখে আমরা শপথ নিয়েছি। এরপরে 1 মাস ডিলে করে 12ই মার্চে আমাদের সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে। এরপরে যেহেতু ঈদ ছিল, ঈদের কারণে আমরা আর একটা দিন 15 তারিখে সংসদে বসতে পেরেছি। এরপরে দীর্ঘ একটি বিরতির পরে ঈদের পরে 29 তারিখে আমরা যখন সংসদ শুরু করি, আমাদের সামনে সময় খুবই কম ছিল এই 133টি বিলকে আইন হিসাবে পরিণত করার জন্য। আমি এটাকে মনে করব এখন সকল কর্মকাণ্ড দেখে আমাদের কাছে যেটা মনে হচ্ছে এইটা সরকারের একটা ইচ্ছাকৃত ডিলে ট্যাকটিক্স ছিল, যাতে করে শেষ দিকে এসে এই সমস্ত বিষয় আর বেশি আলোচনা না হয়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যেটা বলছিলাম, এক্ষেত্রে স্পিকার বলেছিলেন যে কাগজপত্র আপনারা 3 দিন আগে না দেন, কিন্তু 1 দিন আগে আপনাদেরকে দিতে হবে, টেবিল আকারে দিতে হবে, কিন্তু আমাদেরকে 1 দিন আগেও দেওয়া হয় নাই। কিছু কিছু বিল, যে বিলগুলা সেগুলার ব্যাপারে অনেক লুকাচাপা সরকারি দল করেছে। আমাদের বিল পাস করার 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে, 15 মিনিট আগে এভাবে করে দিয়েছে। একটা বড় বিল যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, যেটা এটার ব্যাপারে প্রথমে কথা ছিল, আমার কাছে নোট আছে, সেখানে সরকারি দল বলেছিল বিশেষ কমিটিতে যে এই বিলের অধ্যাদেশের 86 এবং 88 অনুচ্ছেদ যেটা রয়েছে, সেখানে 86 অনুচ্ছেদে অপরাধের কথা বলা হয়েছে, 88 অনুচ্ছেদে শাস্তির কথা বলা হয়েছে। এই বিষয়গুলোকে যেহেতু সুন্দরভাবে ডিফাইন করা হয়নি, এই বিধিটাকে, এই অধ্যাদেশটাকে ল্যাপস করা হবে। পরবর্তীতে আমরা দেখলাম এই রিপোর্টে এটা ল্যাপসের জায়গায় না রেখে সংশোধিত আকারে উত্থাপিত হবে বলে রাখা হয়েছে। তার পরবর্তীতে আমরা কি দেখলাম, এই বিলটা যখন উত্থাপিত হবে তার 10 মিনিট আগে আমাদের কাছে পুরা বিলের কপি দেয়া হলো। প্রায় 78টা বেশি অনুচ্ছেদ এই বিলে রয়েছে। এক্ষেত্রে আমরা দেখলাম এটাকে সংশোধন করা হচ্ছে না, পুরাপুরি আগের অধ্যাদেশটাকে রহিত করে নতুন বিল আকারে এখানে আনা হয়েছে। এবং 18 কতে, এটা আমাদের মাননীয় যিনি আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন শিশির মোহাম্মদ মনির, বিস্তারিত বলবেন। 18 কতে যে ব্যাংক ডাকাতদের কথা আমরা শুনেছি, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, তাদেরকে আবার সব টাকা পরিশোধ না করে শুধু অঙ্গীকার একটা দিয়ে এই ব্যাংকগুলোর কর্তৃত্ব ফিরে পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এই যে লুকোচুরি করা হলো, এই বিষয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন, মাননীয় খুব ঠাট্টা করেই বলেছিলেন যে সরকার দলীয় সদস্যগণ হয়তো খুব দ্রুত পড়তে পারেন, তারা অর্থনীতির ভালো ছাত্র, 2 মিনিটের মধ্যেই এত বড় একটা বিল তারা পড়ে হা কি না দিতে হবে এটা বলে দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু খারাপ ছাত্র, 2 মিনিটের মধ্যে আমাদের এটা পড়া সম্ভব না, এটা হা বলবো কি না বলবো বুঝতে পারছি না, সেজন্য আমরা চুপ করে আছি। এই ধরনের অনিয়ম এখানে হয়েছে। এবং শেষ দিনে যেটা হয়েছে, আমাদের চূড়ান্ত যে ওয়াকআউটটা আমরা করলাম, সেখানে কি হলো? সেখানে যেটা হলো, আমাদেরকে একটা বিল সামনে দেওয়া হলো যেই বিষয়ে সর্বদলীয় ঐক্যমত্য হয়েছিল, যেটা অ্যাজ ইট ইজ পাস হয়ে যাবে। জুলাই যে জাদুঘরের বিষয়টা, সেই বিষয়ে যে অধ্যাদেশটি বিল আকারে আসবে, সরকার বিলটা উপস্থাপন করলেন এবং এই বিলের কাগজপত্র আমাদেরকে খুব আধা ঘন্টা আগে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখলাম সরকার দলীয় একজন সংসদ সদস্য এটা সংশোধনের প্রস্তাব আনলেন এবং এই প্রস্তাবে যেটা বলা হলো যে এই জাদুঘরের পরিচালক থাকবেন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে
যারা পরিচালক থাকবেন তাদেরকে অপসারণ করার একচ্ছত্র ক্ষমতা এই সরকারের হাতে থাকবে। এই দুইটা বিষয়ে প্রথমত তারা আলোচনা করতে পারতেন, আমাদের সাথে আলোচনা করেননি। আমাদেরকে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দিতে পারতেন, সেটা তারা দেননি। এবং আমাদেরকে প্রকারান্তরে তারা অ্যাম্বুশ করেছেন, পিছন থেকে এসে অতর্কিতভাবে আমাদেরকে এই বিষয়ে সারপ্রাইজ করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আপত্তি উত্থাপন করেছি। এক্ষেত্রে আমাদের মাননীয় বিরোধী দলীয় হুইপ যিনি আছেন জনাব নাহিদ এই ব্যাপারে বিস্তারিত বলেছেন। আমাদের কথার কর্ণপাত না করে যে বিরোধী সরকার দলীয় সদস্য এই সংশোধনীটা এনেছেন, 3-4 জন মন্ত্রী এটার জাস্টিফিকেশন দিয়ে বুঝাই গিয়েছে এই বিষয়ে তারা আগে থেকে আলাপ আলোচনা করে এনে বলছেন। কিন্তু তারপরেও তারা বলছেন এই বিষয়টা হঠাৎ করে এসেছে, আমরা জানি না। হঠাৎ করে এসে থাকলে হঠাৎ করে আপনারা কীভাবে সবাই একমত হয়ে গেলেন? 3-4 জন মন্ত্রীর কাছে হঠাৎ করে মনে হলো এটা খুব যুক্তিপূর্ণ সংশোধনী আনা হয়েছে, এটা তো হতে পারে না। আপনারা এটাকে পাশ করালে এই পাশ করানোর পরিপ্রেক্ষিতে আমরা চূড়ান্তভাবে ওয়াকআউট করি। আমাদের এর মধ্যে আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের কোনো কথাই শোনা হবে না, আমাদের কোনো কথাই বলতে দেওয়া হবে না। এবং বিরোধী দলের নেতা সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন, আজকে 91টা বিল আপনারা পাশ করলেন, যে এই বিলগুলোকে ল্যাপস করছেন সেই ব্যাপারে আপনি মাননীয় স্পিকার কথা দিয়েছিলেন রাত 12টা পর্যন্ত হলেও আলোচনা সংসদ চালু রেখে আলোচনা করা হবে। আলোচনাটা কেন করলেন না? এই আলোচনা বিষয়টা কোথায় চলে গেল যে বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়েছিল? তার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী যেটা বললেন যে পরবর্তীতে বিল আকারে এগুলো উত্থাপন করা হবে, যেটার সময় আমাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হবে। যেহেতু তারা এই বিলগুলো পাশ করার সময় কিংবা ল্যাপস করার সময় তাদের দেয়া কথাগুলোকে তারা ভায়োলেট করেছে, সেজন্য আমরা প্রতিবাদ স্বরূপ আমরা ওয়াকআউট করেছি। আমাদের কথাগুলোকে পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলার চেষ্টা করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আর বেশি সময় নিব না, আমাদের সময় চলে আসছে। জনাব শিশির মনির এই বিষয়ে অনেক কিছু বলবেন, আইনগত যে বিষয়গুলো আছে বলবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, বিএনপির কিন্তু একটা হিস্ট্রি আছে। সব সময় আমরা গত 16 বছর দেখে এসেছি, তারা সব সময় বলতেন ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু সেই ঈদ কিন্তু কখনোই আসেনি। এখন যে বিলগুলোর ব্যাপারে তারা আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে, সেই মানবাধিকার কমিশন বিল, তারপরে গুম কমিশনের বিল, এরপরে সেই স্বাধীন সচিবালয়ের বিচার বিভাগের সচিবালয়ের বিল, তারা বলছেন অধিকতর সংশোধন করে তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আনবেন। কিন্তু এটা কবে আনবেন? এটা কি আবার সেই ঈদের পরের আন্দোলনের মতো 16 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে কিনা? এটাই জাতির সামনে প্রশ্ন। আমাদের সেই জাতির মেরামতের কাজ, নতুন বন্দোবস্তের যে বিষয়ে জনগণ বিপ্লব করেছে, গণ অভ্যুত্থান করেছে, তাদের ম্যান্ডেট দিয়েছে গণভোটের মাধ্যমে, সেটার বাস্তবায়ন আমরা দেখছি সুদূর পরাহত। সেজন্য জনগণ যদি তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য সংসদের উপর আস্থা হারিয়ে রাস্তায় নেমে আসে, সেজন্য জনগণকে দায় দিতে পারবেন না। এর জন্য সরকার দলীয় সংসদ সদস্যদেরকেই দায় নিতে হবে, এই গভর্নমেন্টকেই দায় নিতে হবে। আমি আমার কথা আর লম্বা করছি না। আমি এখন জনাব শিশির মনির, সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ওনাকে যে আইনগত বিষয়গুলো তুলে ধরা হয়েছে গতকালকের সাংবাদিক সম্মেলনে, সেই বিষয়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি একেবারে শুধু টু দি পয়েন্ট জবাব দিচ্ছি। ওনারা বলেছেন গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী বলেছেন গুম এবং মানবাধিকার কমিশনের আইনকে তারা কেন গ্রহণ করতে পারেন নাই। এর পিছনে 1 নম্বর কারণ দিয়েছেন যে গুম অধ্যাদেশে গুমের যে ডেফিনেশন আর ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের যে ডেফিনেশন, দুইটা একটা আরেকটার সাথে ম্যাচ করে যায়, এই জন্য তারা এই আইন বাদ করছেন। দিস ইজ এ ফলস স্টেটমেন্ট। এটা আইনগতভাবে কোনো সঠিক কথা নয়। কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের গুমের সংজ্ঞা হিসেবে আছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, অর্থাৎ এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কতগুলো সাব ক্যাটাগরি আছে। এই সাব ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি হলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যাকে বলা হয় গুম। এবং সেটা যদি হইতে হয় তাহলে দেখাইতে হবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, তখনই শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় হবে। আর একটা সিঙ্গেল গুম, একজনকে বাড়ি থেকে তুলে নেওয়া হলো, তাকে 7 দিন পাওয়া যায় নাই, তারপরে আদালতে উপস্থাপন করা হলো, এই গুম কখনোই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার্য বিষয় নয়। এখন এসে তারা যে বাদ দিয়ে দিয়েছেন, আজকে দেখবেন মানবাধিকার কমিশনের সকল কমিশনাররা পদত্যাগ করেছেন, করে তারা একটা খোলা চিঠি লিখেছেন
এই খোলা চিঠির মধ্যে তারা দেখিয়েছেন যে এই ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে আইনটাকে ল্যাপস করে দেওয়া হয়েছে। এবং এই যে স্টেটমেন্টটা তারা দিয়েছেন, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট। আপনারা, এই হলো তাদের খোলা চিঠি, মানবাধিকার কমিশনারদের পক্ষ থেকে সম্মিলিত খোলা চিঠি। সেখানে তারা কি বলছেন, স্পষ্ট করে তারা বলেছেন যে 28 ধারায়, গুম অধ্যাদেশের 28 ধারায় এর পদ্ধতিগত বিচারের বিষয়টা বলা আছে। কিন্তু এখানে এসে তারা বলছেন যে কেন আমরা এটা বাদ করলাম, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন আর গুম কমিশনের আইন দুইটার মধ্যে ম্যাচিং হয়ে যায়। তারা জবাব দিয়ে বলছেন নো, ইট ইজ নট ট্রু, ইট ইজ নট কারেক্ট। সুতরাং মাননীয় আইনমন্ত্রী এবং হোম মিনিস্টার যে ব্যাখ্যা দিয়েছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এবং সেকেন্ড কথাটা খুবই ইম্পর্টেন্ট, এখানে ওনারা বলছেন যে মানবাধিকার কমিশনের তদন্তের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। মাননীয় আইনমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে 30 দিনের ভিতরে প্রতিবেদন দিতে হবে, কিন্তু কি জরিমানা হবে, কি কম্পেনসেশন হবে, এই ব্যাপারে আইনে কিছু বলা নাই। অথচ মানবাধিকার কমিশনের আইনের 28 ধারায়, 16 ধারায়, 16 1 এবং 4 স্পষ্ট করে টাইম লিমিট বলে দেওয়া হয়েছে। 30 দিনের ভিতরে যদি তদন্ত শেষ করতে না পারেন তাহলে কি হবে, তদন্ত শেষ করলে কি হবে, এবং আদালতগুলো যে জরিমানা দিবেন সেই জরিমানাটা আদায় করার পদ্ধতি কি হবে। তারা বলছেন এই আইন তারা বাতিল করছেন কারণ এই মর্মে কিছুই বলা নাই। আমার মনে হয় বাতিল করতে হবে, তো এই জন্য নানান কারণ দাঁড় করাচ্ছেন। আসলে এই ধরনের কোনো কথা এই আইনগুলোর মধ্যে নাই। দিস ইজ রং স্টেটমেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা, গণভোট অধ্যাদেশ এই প্রথম আমরা দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, অ্যাডমিশন করেছেন। উনি বলেছেন গণভোটের প্রস্তাব, আমি কোট করছি ওনাকে, গণভোটের প্রস্তাব করেছিলাম, আমিই করেছিলাম। রাষ্ট্রপতির আদেশ তো জারি করতে পারেন না। পরে আমার রাজনৈতিক বক্তব্যটা, উনি ওনার রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের বৈধতা প্রশ্ন, সেটা যখন আমরা এই সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়কে বৈধতা দিব, তখন সংবিধানের চতুর্থ তফসিলে একসাথে সকলগুলোকে বৈধতা দিব। এবং তারা বলছেন এটা তো ফ্যাক্টাম ভ্যালিড, এটা ঘটনাক্রমে সিদ্ধ, আদেশ জারি হয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার বৈধতা আছে। এখন আমরা বলছি যদি ফ্যাক্টাম ভ্যালিড হয়, বৈধতা আছে এই কথা বলেন, তাহলে এখন আপনাদের উপর দায়িত্ব হলো বাস্তবায়ন করা। যদি বৈধ বলেন এক পক্ষে আর বাস্তবায়ন না করেন, তাহলে একটা বৈধ আইন বাস্তবায়িত না হলে তার দায় দায়িত্ব আপনাদের গাড়িই থাকবে। গতকালকে ইন্টারপ্রিটেশন শুনে আমরা কিছুটা সারপ্রাইজ হয়েছি। ফ্যাক্টাম ভ্যালিড যদিও কনস্টিটিউশনাল আইনের সাবজেক্ট ম্যাটার না, এটা হলো পারিবারিক ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। ফ্যাক্টাম ভ্যালিড মানে একটা ঘটনা ঘটে গিয়েছে, আসলে ঘটনার সময় এটা বৈধ ছিল না, কিন্তু যেহেতু ঘটে গেছে এই জন্য বৈধ। তো গণভোট হয়ে গেছে, আগে বলছেন অবৈধ, গণভোট হয়ে যাওয়ার পরে এখন তার অবৈধ হওয়ার সুযোগ নাই, বৈধ। ওনারা বলছেন ফ্যাক্টাম ভ্যালিড হয়েছে। তাহলে আমরা এক্সপেক্ট করব আপনারা এখন এটাকে বাস্তবায়ন করবেন। এরপরে দেখবেন 28 জন বিচারকদের সকজ নোটিশ করা হয়েছে, এই মর্মে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল। ওনারা জবাব দিয়েছেন দুইটা, যে বিচারকরা নাকি কোচিং সেন্টারে কোচিং নেবেন এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, আরেকটা বলেছেন বিচারকরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন, এই জন্য তাদেরকে শৃঙ্খলা বিধি ভঙ্গ হচ্ছে মর্মে সকজ করা হয়েছে। আমরা সেই সকজ নোটিশটা জোগাড় করেছি। এই সকজ নোটিশটা জোগাড় করে দেখা গেছে এখানে কোচিং সেন্টারে কোচিং নিচ্ছেন বিচারকরা, এই মর্মে কিছুই নেই। এই সেই সকজ নোটিশ। এই সকজ নোটিশে কি আছে, ফেসবুকে কোনো মন্তব্য করছেন, কে কি মন্তব্য করছেন, কিংবা ক্লোজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কে কার সাথে কি কথা বলছেন, এই জন্য তাদেরকে শৃঙ্খলা বিধি ভঙ্গ হয়েছে মর্মে নোটিশ করেছেন। অথচ যে আইনে ভঙ্গ হয়েছে বলবে নোটিশ করেছেন, এই আইন বর্তমানে নাই। অর্থাৎ বিচারকদের শৃঙ্খলা বিধি 2017 এইটা সুপ্রিম কোর্ট জাজমেন্টের মাধ্যমে বাতিল করে দিয়েছে। কি অবস্থা দেখেন, একটা সরকার, একটা মন্ত্রণালয়, আইন যে নাই,
তাও জানে না, সকস করে দিছে ওই আইনের কথা বলে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছে দিস ল ইজ আনকনস্টিটিউশনাল। সুপ্রিম কোর্ট আর্টিকেল 116কে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে। তারা বলেছেন কি, দেখেন ল্যাঙ্গুয়েজটা কি, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্তের বিষয়ে কোনো বিরূপ মন্তব্য বা ব্যক্তিগত মন্তব্য করা যাবে না। তো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ন, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হলো সুপ্রিম কোর্ট। এবং আর কে উপযুক্ত কর্তৃপক্ষকে, উপযুক্ত কর্তৃপক্ষ আগের বিধিটি ছিল আইন মন্ত্রণালয়, কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট ওই বিধিটাকেই অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে। ফলে বিচারকদের সকস করার যে জবাব তারা দিয়েছেন, আমার মনে হয় একেবারেই সামান্য কমন সেন্সের অভাব দেখা দিয়েছে। এরপরে প্রশ্ন তুলেছেন বিচারকদের স্বাধীনতার ব্যাপারে। আমাদের আইনমন্ত্রী বলেছেন যে একজন সহকারী জজকেও তারা ট্রান্সফার করতে পারেন না হাইকোর্টের অনুমতি ছাড়া। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন বিচারক যাদের স্বাধীন বলছে, এটার একটু ব্যাখ্যা বলি, সংবিধানে যাইয়া দেখবেন আর কি বিচার কাজ পরিচালনায় বিচারকরা স্বাধীন? বিচার কাজ পরিচালনা করা ছাড়া আর কোনো কাজে কি স্বাধীন? শুধু বিচার কাজ পরিচালনা করায় নাকি তারা স্বাধীন? এই হলো তাদের আন্ডারস্ট্যান্ডিং। আর কোনো কাজে স্বাধীন বলছে নাকি, মানে সংবিধানকে আর কোনো কাজে স্বাধীন বলছে, এই প্রশ্ন করছেন ওনারা। এর প্রেক্ষিতে আমাদের জবাব হলো, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা সব কিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে। অধস্তন আদালতের বিচারকদের বদলিও করতে পারবেন না, ছুটিও দিতে পারবেন না, পদোন্নতিও দিতে পারবেন না, শৃঙ্খলাজনিত কোনো পদক্ষেপও নিতে পারবেন না, শুধু পারবে হলো সুপ্রিম কোর্ট। এই জন্যই সুপ্রিম কোর্ট সচিবালয়। কিন্তু তারা বলছেন, তারা এই কথা কেন বলছেন যে বিচার কার্যে স্বাধীন? স্বাধীনতা বলতে কি বোঝায়? এই ব্যাপারে মাজদার হোসেন কেস থেকে বাংলাদেশে 17টা ডিসিশন আছে। সেই ডিসিশনগুলোতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে স্বাধীনতা অর্থ শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা নয়, স্বাধীনতা অর্থ সিকিউরিটি অফ টেনিওর, তাদের যে চাকরি আছে তারও স্বাধীনতা লাগবে। ডানে বামে যা ইচ্ছা তাই করবেন, তাহলে স্বাধীন থাকতে পারবে না। আবার বলেছেন স্বাধীনতা অর্থ হলো তাদের স্যালারি এবং ফাইন্যান্স, এইখানেও স্বাধীনতা লাগবে। আরেকটা স্বাধীনতা বলছেন, স্বাধীনতা অর্থ হলো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় স্বাধীনতা, এটাও থাকতে হবে। এগুলো কোনো কিছু যদি না থাকে, শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা থাকে, এইটাকে বিচার বিভাগের স্বাধীনতা বলা হয় না। বিচার বিভাগের স্বাধীন হতে হলে টেনিউরের স্বাধীনতা লাগবে। আপনি যখন মনে চায় যাকে ইচ্ছা তাকে আপনি ট্রান্সফার করবেন, তাহলে স্বাধীনতা হবে কোথা থেকে? আপনার বিরুদ্ধে রায় দিলে আপনি বান্দরবন পাঠিয়ে দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? আপনার বিরুদ্ধে পক্ষে রায় দিলে আপনি প্রমোশন দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? এই জন্য ওনারা ব্যাখ্যা দিচ্ছেন শুধুমাত্র বিচার কার্য পরিচালনা নাকি স্বাধীনতা। দিস ইজ রং ইন্টারপ্রিটেশন, দিস ইজ ইনকারেক্ট ইন্টারপ্রিটেশন। কারেক্ট ইন্টারপ্রিটেশন ইজ ইন্ডিপেন্ডেন্স ইন অল সেন্সেস, ইনস্টিটিউশনাল সেন্সেস, ফাইন্যান্সিয়াল সেন্সেস, অলসো টেনিউরের দিক থেকে। আর লাস্ট কথাটা হলো এটা খুব ইন্টারেস্টিং, দেখবেন ওনারা পুলিশ কমিশন অধ্যাদেশটাকে ল্যাপস করে দিয়েছেন। প্রথম এনেছিলেন যে এটার মধ্যে একটা পরিবর্তন আনবেন। পরিবর্তন কি আনবেন? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কিভাবে নিয়োগপ্রাপ্ত হবে এই ব্যাপারে সার্চ কমিটি হবে। সরকার বলছে আমরা সার্চ কমিটি চাই না, সরকার নিয়োগ দিবে। এইটাকে অ্যামেন্ডমেন্ট করে সংসদে পাশ হবে মর্মে তারা প্রস্তাব করেছেন, কিন্তু লাস্টে এসে এটিকে ল্যাপস করে দিয়েছেন। আমরা মনে করি আইনগত যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেওয়া হচ্ছে এগুলো সঠিক না হলে এইভাবে উপস্থাপন করাটা উচিত না। দেশে তো আরও আইন জানা লোক আছে, দেশে সিনিয়র লোকেরা আছে, দেশে বিচারকেরা আছে, দেশে আইন কানুন ব্যাখ্যা বিশ্লেষণ করার বহু মানুষ আছে। যদি এই ব্যাপারে ভ্যাগ থাকে, অস্পষ্টতা থাকে, তাদের সাথে কনসাল্ট করে নেওয়া যায়, আলোচনা করে নেওয়া যায়। কিন্তু এইভাবে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে বিচার বিভাগকে হেয় করারও কোনো দরকার নাই। একই সাথে বিচারকদেরকে অযথা নোটিশ পাঠানোরও কোনো দরকার নাই। গুম কমিশন আইন এবং মানবাধিকার কমিশন আইনের বিরুদ্ধেও এই ধরনের কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমাদের কাছে মনে হয় না। দেখুন খুব ইন্টারেস্টিং, গুমের ডেফিনেশনটা যে দুই জায়গায় দুই রকম, এইটা বুঝতে তাদের অসুবিধা হচ্ছে। আজকে জানেন আজকে কি হয়েছে? আজকে এই আইন পাশ হওয়ার পরে আজকে যদি একটা লোক গুম হয় তাহলে সে ট্রাইব্যুনালেও যেতে পারবে না, ট্রাইব্যুনালের বাইরে কোনো আইনও নেই। আজকে একজন লোককে গুম করে নিয়ে যাওয়া হোক, যাবে কোথায়?
কার কাছে বিচার দিবে? আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ বলবে আমাদের তদন্ত করার আইন নেই। মানবাধিকার কমিশনের কাছে যাইতে পারবেন না। ওইদিকে ট্রাইব্যুনালের কাছে যাবেন, ট্রাইব্যুনাল বলবে এটা ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক না, এই জন্য আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। এর মানে কি? একটা গুম করা লোকের ভাগ্যে গুম থাকাটাকে আমরা উন্মুক্ত করে দিলাম। দিস ইজ ভেরি ব্যাড অ্যাপ্রোচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? ও, জি 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 জি, বলেন বলেন। এইটার জবাব জুবায়ের ভাই দিবে। আইন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলবেন। আমরা পর্যায়ক্রমে বলেছি যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসেছিলেন, বসে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিলেন, যেটি আজকে জাতীয় সেমিনারের মাধ্যমে শেষ হলো। আবারও বসবেন শীর্ষ নেতৃবৃন্দ। আমরা আমাদের দাবি আদায়ের জন্য জনগণকে সাথে নিয়ে আমরা সর্বোচ্চ আন্দোলন করব ইনশাআল্লাহ। সেটা আপনারা যথাসময়ে জানবেন। যে বিষয়গুলো আসছে সংসদ অথবা সংবিধান সম্পর্কিত, আইন সম্পর্কিত কিছু থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। একটা কথা মিস হয়ে গেছে, আমি শুধু বলি, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 18 ক-কে তারা সংযুক্ত করেছেন। আগে ছিল সেকশন 18, এখন যোগ করেছেন 18 ক। 18 ক যুক্ত করে এই যে 5টা ব্যাংক, এই যে 5টা ব্যাংক, এই 5টা ব্যাংকে ইন্টারিম গভর্নমেন্ট এই আইনের মাধ্যমে একীভূত করেছিলেন, করে একটা ইউনাইটেড ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করেছিলেন, ইসলামী ব্যাংক। এইখানে এসে ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক, এই 5টা ব্যাংকে একসাথে করেছিলেন। এখন 18 কতে এসে বলা হলো যে এইদের যারা অরিজিনাল মালিক ছিলেন অথবা অন্য কোনো ব্যক্তি যদি বাংলাদেশ ব্যাংকের কাছে মনে হয় সাফিসিয়েন্ট, মনে হয় সন্তুষ্ট হয়, তাহলে তাদের আগের বিষয়াদি তাদেরকে ফিরিয়ে দিতে পারবে। আচ্ছা বলেন তো দেখি, যারা ব্যাংক লুট করে নিল, সব আমানতকারীর টাকা পয়সা নিয়ে গেল, নতুন আইনে তার শাস্তি ছিল, কিভাবে তার শাস্তি হবে, কিভাবে তা রিকভার করা হবে, এই পুরোটাকে এখান থেকে আউট করে দিয়ে ব্যাংক ডাকাতদের কাছেই আবার ব্যাংকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। যারা ব্যাংকটাকে একেবারে শূন্য করে ফেললো, এক ইসলামী ব্যাংক থেকেই 70,000 কোটি টাকা যারা সরালো। আপনারা জানেন 24টা বিকল্প কোম্পানি তৈরি করে ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে। এই মামলাটা দেখলেই আপনারা দেখতে পাবেন, মানি লন্ডারিং কেস হয়েছে। 24টা বিকল্প কোম্পানি তৈরি করেছে। তদন্ত থেকে দেখা গেছে যে এই কোম্পানিগুলো বাস্তবে এক্সিস্ট করে না। এমনও কোম্পানির এমডি চেয়ারম্যান আছেন যারা কোনো একটা বিল্ডিংয়ের সিকিউরিটির দায়িত্ব পালন করেন। আমি এক কোম্পানিকে খুঁজে পেয়েছি, বনানীতে একটা সিকিউরিটির দায়িত্ব পালন করেন একজন সিকিউরিটি চিফ, আরেকজন হলেন দরজার সামনে বসে থাকেন, তিনি হলেন এমডি, আর সিকিউরিটি চিফ তিনি হলেন এটার চেয়ারম্যান। লোনের পরিমাণ হলো 500 কোটি টাকা। এইভাবে 24টা গঠন করেছেন। 24টা গঠন করে 24 জায়গা থেকে 2%-এর বেশি শেয়ার নিয়ে এসে তারা বোর্ডে লোক বসিয়েছেন। বোর্ডে লোক বসিয়ে তারা 82% শেয়ারের মালিক হয়েছেন। সেই এস আলমের হাতে আবার সেই 5টা কোম্পানির শেয়ারকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গতকালকে 5টা ব্যাংকের, গতকালকে ইসলামী ব্যাংকে কি হয়েছে এই ব্যাপারে আপনাদের খোঁজ নেওয়া উচিত। আমরা মনে করি এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটা বাতিল করার পিছনে শুধুমাত্র সরকার জড়িত না, এইটার পিছনে বড় ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন জড়িত। আমরা মনে করি এইভাবে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন দিয়ে বাংলাদেশের মানি মার্কেটকে আভাবে করায়ত্ত করার সুযোগ বিএনপি সরকারকে করে দেওয়া উচিত নয়। যারা ভুক্তভোগী তাদেরটা তাদের কাছেই ফেরত দেওয়া উচিত, এটা কোনো থাইকোয়ানের কাছে ফেরত দেওয়া উচিত নয়। আর কোনো প্রশ্ন? আর কিছু জিজ্ঞাসা করেন? ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।